ভূত আড্ডা 2.0 এর শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে শুনবেন প্রিমা ফার্নাস চৌধুরীর লেখা তাজমহল গল্পের প্রথম পরিচ্ছেদের শেষ অংশ। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই পর্বে তাজমহল গল্পের প্রথম পরিচ্ছেদ শেষ হতে চলেছে। প্রিয় দর্শক, তাজমহল গল্প নিয়ে আপনার ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমরা অবশ্যই দ্বিতীয় পরিচ্ছেদ খুব দ্রুতই শুরু করব, আর দ্বিতীয় পরিচ্ছেদেই গল্পটি শেষ হয়ে যাবে এবং সেইখানে থাকবে অসংখ্য টুইস্ট। তো চলুন দর্শক, আজকে শুনে নেওয়া যাক। শায়না কাপড় চোপড় গোছগাছ করে ঘর থেকে বেরিয়ে এলো। তিতলি এসে বলল, আর কখন আসবে? তুমি না থাকলে ভালো লাগে না। শায়না একটু ভেবে বলল, অনেকদিন পর গিয়েছি, কিছুদিন থাকবো। তাড়াতাড়ি চলে এসো, ব্যাগটা আমাকে দাও। না থাক, আমি পারবো। শায়না তিতলিকে ব্যাগটা দিল না, নিজেই নিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় রোশনারা দেখা করে যেতে বলেছে। শায়না রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দাদিমা তাকে দেখে বলল, এসো। শায়না ভেতরে গেল। রোশনারা তার দিকে ফিরে বলল, তাজ তোমাকে ফোন করেছে? না, তুমিও করনি? প্রশ্নটা জেহেরা বেগম করলেন। শায়না দুই পাশে মাথা নেড়ে বলল, না। তুমি IELTS পরীক্ষা ঠিকই দিয়েছ বরের কথাই, পাসপোর্টও বানাতে দিয়েছ, ভিসাও হয়ে যাচ্ছে, তলে তলে সব তো ঠিকই রেখেছ, যাওয়ার জন্য একদম প্রস্তুত। আবার তোমার শ্বশুর শাশুড়িকে অন্য কথা বলছো কেন? মানে বরকে এক কথা বলে রেখেছ, আবার শ্বশুর শাশুড়ির মন পাওয়ারও চেষ্টা করছো। এখন হুট করে যাবে না বললে তাজ রেগে যাবে না তো কি করবে? শায়না রোশনারার দিকে তাকালো। উনি মশলা কষাচ্ছেন এক মনে। শায়না জেহেরা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি যাব না এ কথা বড় আম্মুকে কখনো বলিনি। কি আশ্চর্য কথা, তুমি পড়াশোনা ছাড়তে পারবে না বলেছিলে না? আবার যাওয়ার জন্য তৈরি হয়ে আছো, তোমার কোন কথাটা বিশ্বাস করব? শায়নার ভেতর ভেতর খুব রাগ হচ্ছে। সে দাদিমার দিকে তাকাতেই দাদিমা বলল, আচ্ছা বাদ দাও। তবে শায়না একটা জবাব দিয়েই দিল, আপনাদের ছেলের কথা বিশ্বাস করবেন। আমি যাব না বলেছিলাম, কিন্তু সেই কথাটা আপনাদের ছেলে মূল্যায়ন করেনি। উনি আমাকে এখানে পড়তে দিতে চান না। পরে ভাবলাম ওখানে গিয়ে কিছু একটা করব, তাই পরীক্ষাটা দিয়েছি। বড় আম্মু চায় না আমি যাই, তাই আমি বড় আম্মুকে সরাসরি কিছু বলিনি। ভেবেছি আপনাদের ছেলেই বলবে, কিন্তু এই বাড়ির মানুষ নিজেরাই নিজেদের সাথে কথা বলে না ভালো করে। আপনারা বলছেন এক কথা, আপনার ছেলে বলছে এক কথা, আমি কোন দিকে যাব? রোশনারা এবার মুখ খুললেন, বললেন, তোমাকে আর কিছু বলতে হবে না। আগে যাবে ভেবেছিলে ভালো কথা, এখন তো বাচ্চা চলে এসেছে, আর যেতে পারবে না। সেটা আমাকে না বলে ওনাকে বললে ভালো হয়। তুমি বলবে, কারণ তোমার অসুবিধা হবে ওখানে থাকতে। শায়না আর কিছুই বলল না। শুধু অসুবিধা কেন, যদি ওখানে তার জন্য মৃত্যু অপেক্ষা করতে থাকে তাহলে মৃত্যুর স্বাদটা নেওয়ার জন্য হলেও সে সেখানে যাবে। ব্যাগটা নিয়ে বেরিয়ে আসতে আসতে শুনল, কি শেয়ানা মেয়ে, তলে তলে সব ঠিক রেখে এখন আমাদের দেখাচ্ছে সে যেতে চায় না, সবাইকে হাতে রাখতে জানে। দাদিমা বললেন, বাদ দাও, এইসব আর বলো না। ও এখনও যায়নি শুনলে আবার তাজের কানে উঠবে। বাড়ি গিয়ে শায়না ব্যাগটা বিছানায় রেখে শুয়ে পড়ল ফ্যানটা ছেড়ে। পুরো শরীর ঘেমে উঠেছে। শাহিদা বেগম এসে ডাকাডাকি করলেন, আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাবি বলেছিলি, খাবি না? ও শানু। শায়না ওভাবে শুয়ে থেকে বলল, যাচ্ছি, তুমি যাও। শাহিদা বেগম চলে যেতে গিয়ে আবারও থামলেন, বললেন, ওই বাড়ি গেলি কেউ কিছু বলছে না? না। আচ্ছা তাহলে আয়। জামাই ছিল না বাড়িতে? না। ও, শুনলাম ভিসার কাগজপত্র নিয়ে দৌড়ের উপরে আছে। আচ্ছা আয়। শায়না কিছুক্ষণ পর রান্নাঘরে গেল। আলু ভর্তা চটকে পান্তা ভাত খেল। ভাত খাওয়ার কিছুক্ষণ পর সেগুলো উগড়ে দিল বাড়ির পেছনে বের হয়ে। দাদিমা বললেন, খোদা, গোটা এলাকা কাঁপছে ওর ওয়াক ওয়াক শুনে। শাহিদা বেগম বললেন, আম্মা ফালতু কথা বললেন না তো, মেয়েটা দম নিতে পারতাছে না। শায়না পুকুর ঘাটে নেমে মুখে পানির ঝাপটা দিল, কুলি করল, মাথায় পানি দিল। পুকুর পাড়ি থাকা লেবু গাছ থেকে পাতা ছিঁড়ে ঘ্রাণ নিল। শাহিদা বেগম বলল, ভেতরে আয়। শায়না গেল না, ঘাটেই বসে রইল। ঠান্ডা বাতাস আছে ওখানে, ভালো লাগছে। শাহিদা বেগম বললেন, এভাবে চুলের আগা খুলে ওখানে বসে থাকিস না শানু। শায়না পুকুরের পানির দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। কিছুক্ষণ পর পায়ের শব্দ তুলে শাওন ঘাট বেয়ে নেমে এলো। শায়নার পাশে ধপ করে বসে পড়ল। হাতে কতগুলো আচারের প্যাকেট। শাহিদা বেগম চেঁচাচ্ছেন,
ওকে দোকানের আচার খেতে দিবি না শাওন, ফ্রিজে আছে আচার। শাওন বলল, বার্মিজ বড়ই আচার, এগুলো ভালো, তুমি বেশি কথা বলো আম্মু, চুপ থাকো। শায়না আচারের প্যাকেটগুলো নিল। শাওন বলল, দে, ছেড়ে দেই। শায়না দিতে চাইল না। তুমি খেয়ে ফেলবে। শাওন কেড়ে নিয়ে দাঁত দিয়ে প্যাকেট ছিঁড়ে দিয়ে দিতে দিতে বলল, তোর জন্য একটা সুখবর আছে। শায়না প্যাকেট কেড়ে নিয়ে বলল। শাওন দাঁত দেখিয়ে হেসে বলল, তোর জন্য একটা ভাবি ঠিক করেছি। শায়নার মুখ হাঁ হয়ে গেল। কি? শাওন চোখ টিপি দিয়ে বলল, হ্যাঁ। শায়না ধুম করে কিল বসিয়ে দিল, মিথ্যে কথা। আহা, মারছিস কেন? সত্যি সুন্দর আছে। ছবি দেখবি? মেজো ভাইয়া এখনও বিয়ে করেনি, আর তুমি? বিয়ে তো এখন করছি না। আজব, আর কতদিন সিঙ্গেল থাকবো? ছবি দেখাও। শাওন ছবি দেখালো তাকে। শায়না ছবিটা দেখে হাসলো, বলল, সুন্দর, আমার বয়সী। হ্যাঁ। আমাকে বলবো? সোজা ঘর থেকে বের করে দেবে। মেজোটা আগে বিয়ে করুক, তারপর ওকে নিয়ে আসবো। আহা, কত শখ। চাকরি ছাড়া ওর বাবা তোমার হাতে মেয়ে দেবে? আমার বউ কি গোটা দুনিয়া খাবে? ওর ভাতের অভাব হবে না। শোন, ওকে বলে দিয়েছি, তোমার বাপকে বলে দেবে যৌতুক হিসেবে আমার বাইক চাই, আর কিচ্ছু লাগবে না। বলেই হা হা করে হাসলো শাওন। শায়না তার সাথে সাথে হাসলো, বলল, তুমি বেকার জেনে কিছু বলেনি? বেকার আবার কি? যারা সারাদিন শুয়ে বসে খায় তাদের বেকার বলে? আমি সারাদিন দৌড়ের ওপরে থাকি, ঘরের বাজার সদাই করি, বোনের সেবা করি, বাপ ভাইদের কথা মেনে চলি, এগুলো কি কাজ নয়? শায়না ফিক করে হেসে উঠে বলল, পাগল। শোনো, তোমার বিয়েতে আমি খুব মজা করব। আমাদের বাড়ির শেষ বিয়ে তোমার। চাকরি বাকরি কখন হবে? তোর বরকে বলিস আমাকে একটা চাকরি দিতে। শায়না চুপ হয়ে গেল। শাওন তাকে কোনো দিয়ে ধাক্কা দিয়ে বলল, ওই। শায়না তার মুখের দিকে তাকিয়ে আলতো করে হাসল। ছোট ভাইয়ের চোখে সব কত সহজ, সে কেন এত সহজ করে সব ভাবতে পারে না। ও ভাবে বিয়ের পর বউ ওর এইসব অভাব স্বভাব মেনে নেবে, কিন্তু আসলেই মানবে? শায়না চায় তার ভাই সবসময় এমন হাসি খুশি ছটপটে থাকুক। কিরে, মুড অফ হয়ে গেল কেন? আচ্ছা, এসব কথা বাদ দে, তুই বিদেশ চলে যা, ওখান থেকে বাইক পাঠাস একটা। বলেই আবারও হো হো করে হাসল শাওন। শায়না এবার রেগে গিয়ে বলল, এভাবে হাসবে না সব সময়, এত বেশি আশা রাখা ভালো না। আমি কত কি ভেবেছিলাম, কিছুই হয়নি। তুমি যা ভেবে রেখেছ তার কোনো কিছুই হবে না। শাওন হাসি থামিয়ে বলল, চাকরি হবে না বলছিস? আচ্ছা বেশ, তোর বড়লোক বরকে বলিস আমাকে কয়েক লাখ মামু দিতে, ব্যবসা করব। শায়না আশ্চর্য হয়ে বলল, তুমি কি বলছো? তুমি নিজেও জানো না আমি কোনোদিন ওনার কাছ থেকে একটা টাকাও চাইনি। চাসনি কেন? শায়না জবাব দিতে পারল না। শাওন বলল, চেয়ে নিবি? মুখে বলতে লজ্জা লাগলে কাগজে লিখে দিবি, মাসে মাসে হাত খরচ নিয়ে নিবি। বড় ভাই ভাবিকে দেয় দেখিস না? তোর যেটা মন চায় সেটা বলে দিবি। কথার দাম না পেলে তখন যদি লজ্জা দেয়? বইয়ের কথার দাম দেবে না তো কার কথার দাম দেবে? নিজে থেকে না নিলে নিজেই নিয়ে নিবি। আর তোর বরের পয়সা বেশি, সবাই তাই তোকে তাদের কথায় নাচাতে চাইবে, হাতে রাখতে চাইবে। নিজে যেটা ভালো মনে করবি ওটা করবি। আমি যদি তোমার মতো হতাম, হেলে দুলে বেড়াতাম, কোনোদিন বিয়ে শাদী করতাম না। তোমার জীবনটাই আনন্দের। তোর মাথা, যদি কেউ আমার দায়িত্ব নিত আমি তার কোলে উঠে বসে থাকতাম। পুরুষ মানুষের জীবন অনেক কঠিন। আমি এভাবে চাকরি বাকরি না পেলে দেখবি একটা সময় গিয়ে নিজেকে একটা বোঝা লাগবে। তাজ ভাই তোকে ফোন দেয়নি? না, সামনে যেতে বারণ করেছে। বাদ দাও, এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। তুই চলে আসাই রেগে গেছে মনে হয়। রাগ করে না কখন, পায়ের নখ থেকে মাথার চুল রাগ দিয়ে ভর্তি। এত উগ্র মানুষের হাতে তোমরা আমাকে কি করে তুলে দিলে আমি জানি না। তোকে তো পছন্দ করে বিয়ে করেছে, বহুত খাটুনি করেছে। তৌসিফ বলেছে আমাকে, কেউ রাজি ছিল না ওই বাড়িতে। বড়াব্বা নাকি বলেই দিয়েছিল ওই বাড়ির মেয়ে এই বাড়িতে তুলবে না। পরে বড়ম্মুর ভাইরা বুঝিয়েছে ছেলের কথা না শুনলে হাতছাড়া হয়ে যাবে। ছোটবেলায়ও ও কেমন যেন ছিল, আমাদের সহ্য করতেই পারতো না, তাই না? শায়না আস্তে করে বলল, তোকে কখনো ওসব বলেছে? না। এখন মহিষ কিনতে গিয়েছে মেজবানের জন্য। ও নাকি পছন্দ করে মহিষ কিনবে। রায়হান ভাই আরও চটে গেছে তার শর্ত শুনে। পাগল করে ছাড়বে সবাইকে। ফর্সা মহিষ কোথায় পাবে? শাওন হেসে উঠল হো হো করে। শায়নাও তার সাথে হাসল। শাওন হাসতে হাসতে বলল, তুই ওভাবে প্যাঁচাস সেটা আমি বলে দেব। বেশ ভালো করেই জানে তুমি খবরদার এসব কথা বলবে না। তুই বিদেশ যাচ্ছিস তাহলে?
শায়না কিছু বলার আগেই শাহিদা বেগম শাওনকে ডাকলেন। ও শাওন, একটু এদিকে আয় তো। তিনি কেমন অস্থির হয়ে উঠেছেন। শাওন ঘাট বেয়ে উঠে গেল। শাহিদা বেগম তাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে তার দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, আনিসকে একটা ফোন দে তো। কেন? দাদিমা এসে বললেন, ওই ব্যাটাকে নাকি মহিষে মারছে। ব্যাটা জানে না বইয়ের মতো মহিষকে গুতা মারতে নেই। বইয়ের শিং না থাকলেও মহিষের শিং আছে। শাহিদা বেগম বললেন, এমন সময় আপনার হাসি পাচ্ছে আম্মা? দাদিমা হাসি থামিয়ে দিলেন। উনি ভেবেছিলেন বেশি আঘাত হয়নি, কিন্তু আফসার সাহেব খবর পাঠালেন খাদ্যনালী পর্যন্ত শিং গেঁথে গিয়েছে, রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত লাগবে। শায়নাকে তেমন কিছুই বলল না কেউ। সে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ফেসবুকে ঢুকতেই দেখল তার লিস্টেরই একজন ভিডিও করে ছেড়েছে একটা পাগলা মহিষ কি বাজেভাবে মেরেছে একটা লোককে। শায়নার বুক ধরফড়িয়ে উঠল। কি আশ্চর্য মানুষ, একটা মানুষকে এভাবে মারছে আর মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটার ভিডিও করছে। সাদা শার্টটা পুরো রক্তে লাল হয়ে গিয়েছে। ভিডিওতে তাই স্পষ্টই দেখা যাচ্ছে। ভিডিওটি দূর থেকে করা, তাই লোকটার চেহারা ঠিকভাবে দেখা যাচ্ছে না। সেই স্বভাবগত কমেন্ট বক্সে ঢুকলো। সবাই জিজ্ঞেস করছে লোকটা বেঁচে আছে নাকি। গত বছর একটা মহিষ পাগলা হয়ে রান্নাঘরে ঢুকে গৃহবধূকে মেরেই ফেলেছিল। ওই ঘটনার কথা মনে পড়তেই শায়নার হাত পা ঠান্ডা হয়ে এলো। শায়না ভিডিওটা দেখে শাহিদা বেগমকে ডাকলো, আম্মা, মেজো ভাইয়া কি হাটে গিয়েছে ওদের সাথে? শাহিদা বেগম এলেন। কেন? ওখানে একটা মহিষ নাকি পাগল হয়েছে, একজনকে মেরেছে খুব বাজেভাবে। আমি ফোন দিয়ে বলেছি তুই ঘুমা, তোর ফোনটা একটু দে তো। শায়না বলল, দাঁড়াও। সে তাজদারের ইনবক্সে রিলসের ভিডিওটা পাঠিয়ে ছোট করে বলল, সবাইকে নিয়ে চলে আসেন। তারপর ফোনটা দিয়ে দিল মায়ের হাতে। আনিস ব্লাড ডোনেশন গ্রুপের চেয়ারম্যান। সে কয়েকজনকে হাসপাতালে আসতে বলেছে রক্ত দেওয়ার জন্য। শাহিদা বেগমকে জানাচ্ছে আপডেট, রক্ত বন্ধ হয়নি এখনও। কোনো দুঃসংবাদ পেলে যা হয়, গ্রামে তাই হয়েছে। কিছুক্ষণের মধ্যেই উঠান ভরে গেছে মানুষে। এক একজন এক এক কথা বলছে। কেউ কেউ বলছে ওই ছেলেটা মা বাবাকে বেশি আঘাত দিয়ে কথা বলে, তাই বিপদে পড়েছে। ওই দিনেও নাকি একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছিল। মা বাবাকে বেশি জ্বালায় ছেলেটা, একদম ছোট থেকে দেখেছি। রাহানের মা এই ছেলেকে নিয়ে শান্তি পায় না একদম। কেউ কেউ বলছে শানুকেও 2 দিন পর পর বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এই জন্যই বলে কথা বলার সময় সংযত হতে হয়, হুঁশ রাখতে হয়। আর ছেলেটা গরিব দুঃখী পছন্দ করে না, দান সৎকা দেয়া পছন্দ করে না। এইসব না দিলে বিপদ বাড়ে। কেউ কেউ বলছে আশরাফের মার মেয়েটা অলক্ষণে, বউ এমন হলে ছেলেদের জীবনটাই শেষ। আবার তাদের মধ্যে তর্কও লেগে যাচ্ছে। শায়নার চাচিরা শায়নার পক্ষে বক্তব্য দিচ্ছে, তাজদারের পক্ষের লোকজন তার পক্ষে বক্তব্য দিচ্ছে। একজন বৃদ্ধা ধমকে উঠলেন, তোমাদের এইসব কথা রাখো, বিপদের সময় আল্লাহকে ডাকতে হয়। একই বাড়িতে বিয়ে হলে অনেক কিছু হয়। এইসব শুনলে আশরাফের মা তোমাদের উপর ক্ষেপে যাবে। বউজামের মধ্যে যাই হোক, কেউ কখনো কারো খারাপ চায় না। বিপদ আপদও আল্লাহর একটা পরীক্ষা। তোমাদের মুখ বন্ধ রাখো, আল্লাহকে ডাকো। সবাই ক্ষণিকের জন্য চুপ হলেও আবারও নিন্দায় জড়িয়ে পড়ল। রোশনারা বাড়ির পেছনে বের হয়ে ফোনে কার সাথে কথা বলতে বলতে কান্নাকাটি করছেন। তিতলিও কান্না মুছতে মুছতে একের পর এক ফোনে কথা বলছে। শাহিদা বেগম খোয়ারের মুরগি সাদকা দিয়ে বললেন, এটা ওটা দিয়ে মানত করলেন। সবচেয়ে বড় ক্ষতি তো তার মেয়েটারই হবে। তিনি বাড়ির বাইরে এসে চোখের জল ফেললেন। দাদিমা ঘরে এসে দেখল শায়না ঘুমোচ্ছে। ও সময় অসময় ঘুমায়। দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। বাড়ির সামনে পেছনে বিয়ে বাড়ির মতো আলো জ্বলছে। বাড়ির সামনে দলে দলে মানুষ আসছে খবর পেয়ে। পেছনে রোশনারা। জেহরা বেগমের শাহিদা বেগমের এক দফা কথা কাটাকাটি হয়ে গেল। জেহরা বেগম বললেন, কেমন তাগড়া মেয়ে, জামাই ওদিকে বাঁচে মরে এ নিয়ে কান্নাকাটির রোল পড়ে গেছে, আর সে ঘর থেকে এখন পর্যন্ত বেরই হলো না। ওর কিছু হলে মেয়েটাই মনে হয় বেশি খুশি হবে। চোখের সামনে কত কিছুই তো দেখলাম। শাহিদা বেগম কপালে হাত চেপে ধরে বসে তাদের শুনিয়ে শুনিয়ে বললেন, ওর মাথাটা গিলে খাইছে সবাই। জামাইয়ের সাথে শান্তিতে থাকতে দেয়নি কেউ। দুটো কথা বললেও সবাই নজরে নজরে রাখে। আমি জানি সব। কুবুদ্ধি দিয়ে শেষ করে দিয়েছে ওর সংসারটা। ওদের বোজামাইকে একা বিদেশে যেতে কারা দিচ্ছে না সেটা তো আমি ভালো করেই জানি। রোশনারা চোখ মুছে নিয়ে বললেন, আশরাফের মা কি বললে? দাদিমা বললেন, আহা, এখন এইসব নিয়ে তর্ক করার সময়? কি শুরু করলে তোমরা? শাহিদা বেগম বললেন, ঠিকই বলেছি ভাবি, আপনি ও আপনার কথা মতো চলছে,
তাই জামাইয়ের সাথে এত কিছু হয়েছে। আপনারা তো মা ছেলেরা ঠিক নেই, নিজেদের সম্পর্কই ঠিক নেই, আবার আমার মেয়ের দোষ দেয়। ঘুম থেকে উঠে শায়না গোসল করে নিল। অবেলায় গোসল করা নিয়ে শাহেদা বেগম প্রায়শই চেঁচামেচি করলেও আজ কোনো সার শব্দ পাওয়া গেল না। অন্য সময় দাদিমা আর মায়ের গলা শোনা যায়, আজ শোনা যাচ্ছে না। শায়না গোসল করে বের হলো। ওড়নাটা কাঁধের এক পাশে ঝুলিয়ে, তোয়ালেটা কাঁধের অন্য পাশে ফিরিয়ে মোচড়াতে মোচড়াতে রান্নাঘরে এলো। সাবরিনা একাই আছে রান্নাঘরে, চা বসিয়েছে। বিকেলে সবাই চা খায়। আজ ভাইয়ারা এখনও বাজার থেকে আসেনি। শায়না ফ্রিজ খুলে একটা মালটা নিবে। সাবরিনা ঘাড় ফিরিয়ে তাকে দেখে বলল, সারাক্ষণ মালটা খেয়ে খেয়ে থাকবে। শায়না মালটার খোসা ছড়াতে ছড়াতে বলল, বাড়ির সবাই কোথায়? আজ বাড়ি খালি। দাদিমা তোমার শ্বশুর বাড়িতে গিয়েছে, আম্মা বাইরে আছে বোধহয়। রাত হলেই দুজনেই টোটো করে বেড়ায়। মালটা খাওয়া শেষ হতে না হতেই শাওন নিয়ে ঘেমে বাড়ি এলো। শায়না কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, শাওন তখনই বলল, তুই রেডি হ, চল আমার সাথে। পেছন থেকে কান্না জড়ানো কণ্ঠে শাহেদা বেগম বললেন, বৌমা একটু ওর বোরখাটা বের করে দাও। শাওন বলল, ওঠ, হাঁ করে কি দেখছিস? শায়না মৃদু স্বরে জানতে চাইল, কোথায়? শাওন অবাক কণ্ঠে বলল, কোথায় মানে? তোর বরকে মহিষে মেরে ফেলে রাখছে, গোটা এলাকা জানে, তুই জিজ্ঞেস করছিস কোথায়? এখনও রক্ত বন্ধ হয়নি, মুখ দিয়ে শ্বাস ফেলছে, রাতের মধ্যেই অপারেশন করতে হবে। বড় আব্বু বলেছে তার আগে তোকে আর বড় আম্মুকে নিয়ে দেখাতে। চল। নিয়ে দেখাতে মানে? শায়না শাহেদা বেগমের দিকে তাকালো। শাহেদা বেগম বললেন, আনিস বলেছে অবস্থার একটু উন্নতি হলে তোকে বলতে, কিন্তু ওনার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। শায়না মুখের ভাষা হারিয়ে ফেলেছে। ওই সাদা শার্টের মালিক তাজদার সিদ্দিকী? ওভাবে অত রক্ত, অত হিংস্র আঘাত? কেউ কি ছিল না আশেপাশে? একটা প্রাণীও না? সাবরিনা এসে তাকে বোরখাটা পরিয়ে দিতে লাগলো। শায়না এক ঝটকায় তাকে সরিয়ে দিয়ে বলল, আমি কোথাও যাব না। দেখতে মানে কি দেখতে যাব? আমি ওভাবে দেখতে পারবো না, আমি যাব না, আমি কোথাও যাব না। আমি সকালেই মেসেজ করে বলেছি আমি যাব না। শাহেদা বেগম এসে তাকে জড়িয়ে ধরল। শায়নার শরীর দুলছে কান্নার চোটে। এই শরীরেই তাজদার সিদ্দিকীর একটা ছোট্ট ক্ষুদ্র বীজ বেড়ে উঠছে বলে। সন্তানের পিতার জন্য সে কাঁদছে, নাকি মানুষের বিপদে মানুষের চোখে জল আসে বলে কাঁদছে, তা কেউ জানে না। শায়না মমতাজ নিজেও না। তৌসিফ এসে বলল, শায়না কোথায়? এখনও রেডি হয়নি? শাওন চেয়ারে বসে আছে গুরুগম্ভীর মুখে। তৌসিফকে ইশারায় দেখিয়ে দিল শায়নাকে। তৌসিফকে দেখার পর শায়নার কান্না আরও দ্বিগুণ হলো। শায়না তার দিকে এক নাগাড়ে প্রশ্ন ছুড়ে দিল, আপনারা সবাই কোথায় ছিলেন? কি জঘন্যভাবে মেরেছিল, আমি ভিডিওতে দেখেছি। একা একা কেন ছেড়েছিলেন ওনাকে? তৌসিফ চুপ করে দাঁড়িয়ে রইল। তার শার্টেও এখনও রক্ত। শায়নার গা গুলাচ্ছে, চারপাশে সব বিষাক্ত লাগছে, সব কিছু তিক্ত লাগছে, সবাইকে অসহ্য লাগছে। দাদিমাও বিস্তারিত জানতে চাইল সব, যেহেতু তৌসিফ প্রত্যক্ষদর্শী ছিল। তৌসিফ জানালো, মেজো ভাই মহিষের ধারে কাছে যায়নি, মাঠের এক পাশে গিয়ে ফোনে কথা বলছিল খায়রুল স্যারের সাথে। মহিষটা পেছন থেকে ছুটে এসেছিল, একদম শিং তেচড়াভাবে, গলার পাশে, কান থেকে গলা বুক পর্যন্ত সব ছিঁড়ে। ডান হাতের অবস্থাটাও ভালো না। বলতে বলতে তৌসিফের ঠোঁট শুকিয়ে এলো, কথাগুলো আটকে আটকে এলো। শায়নার মাথা সাবরিনা তার কাঁধে টেনে নিয়ে শান্ত করতে করতে বলল, তুমি দেখে এসো একবার, তৌসিফ ভাইয়া তাজ ভাইয়া হুঁশে আছে। তৌসিফ দুই পাশে মাথা নাড়ল। শায়নাকে বলল, চলো, দেরি হলে সমস্যা হবে। শায়নাকে দেখার জন্য পাড়াপড়শিরা ইতিমধ্যে বাড়িতে চলে এসেছে। কেউ কেউ বলছে ওর হাতে কিছু লেবু পাতা দাও, ও বমি করতে পারে ওখানে গিয়ে। সাবরিনা শায়নাকে বোরখা পরিয়ে দিল। মুখটা মুছিয়ে দিতে দিতে বলল, নিজেকে সামলাও, আল্লাহকে ডাকো। কোনো মতে একটা হিজাব পেঁচিয়ে শায়না বেরিয়ে এলো বাইরে। তিতলি রোশনারকে ধরে ধরে গাড়িতে এনে বসাচ্ছে। রোশনারও কাছে। তৌসিফ গাড়ির কাছে এগিয়ে আসতেই তিতলি তার হাতে থাকা শার্টটা বাড়িয়ে দিল। তৌসিফ তার গায়ের শার্টটা খুলে তিতলির হাতে থাকা শার্টটা গায়ে চাপিয়ে দিয়ে বোতাম লাগাতে লাগাতে বলল, এক গ্লাস পানি নিয়ে আয়, তুই যাবি? তিতলি তার রক্ত ভেজা শার্টটা নিয়ে চলে যেতে যেতে বলল, হ্যাঁ। সে এক দৌড়ে গেল, আরেক দৌড়ে পানির জগ নিয়ে ছুটে এলো। তৌসিফ মুখে পানির ঝাপটা দিয়ে পানি খেয়ে নিয়ে বলল, সবাইকে জানিয়েছিস ফোনে? আর কাকে কাকে জানাস নিয়ে খেয়াল করে দেখ। তিতলি বলল, সবাইকে জানিয়েছি। জগটা রেখে তাড়াতাড়ি আয়।
তিতলি জগটা রেখে এলো। শায়নাকে নিয়ে এলো শাওন। শাহিদা বেগমও এলেন সাথে। তৌসিফ, শাওন দুজনেই গাড়িতে উঠে বসলো। উঠান ভর্তি মানুষ, এক একজন এক এক কথা বলছে। দাদিমা দুজনেই গাড়ি যাওয়ার পথে চেয়ে রইলেন। হাসপাতালের সামনেই ইতিমধ্যে অনেক আত্মীয় স্বজন এসে ভরে গেছে। এত এত মানুষ চারপাশে। হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই সবাই বলাবলি করলো, ওর মা বউ এসেছে। তাসনুভা ফোনে কার সাথে যেন কথা বলছিল। মা আর শায়নাকে দেখে সেও একবার ঘাড় ফিরিয়ে তাকালো। অনেকে শায়নাকে এই প্রথম দেখছে। ওরা বলাবলিও করলো, ওটা তাজের বউ নাকি? পাশ থেকে একজন বলল, হ্যাঁ, পাশের জন বউয়ের মা। মেয়ে তো সুন্দর আছে। বউয়ের গায়ে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ, তাই তো শুনলাম। হায় আল্লাহ, এমন সময় এত বড় বিপদ ঘটতে হলো। সবাই একসাথে বলাবলি করলো, বউ এসেছে, সবাই একটু জায়গা করে দাও। রোশনারা নিজের ভাইদের দেখে আরও জোরে কান্নায় ভেঙে পড়লেন। সবাই বলল, শান্ত হও, ওর বউ বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত করো। সবাই একসাথে ভেঙে পড়লে তো হবে না। তিতলিও মায়ের দেখা দেখি কাঁদছে। তাসনুভাই এসে তার পাশে বসল। তার চোখ মুখ ফোলা ও গম্ভীর। সবটা শুনে সে শোরুম থেকে ছুটতে ছুটতে চলে এসেছে। তাজউদ্দিন সিদ্দিকী আর রায়হানকে দেখে রোশনারা আরও শব্দ করে কেঁদে উঠলেন। বললেন, আপনারা বাপ ছেলে কোথায় ছিলেন? ওকে ওভাবে মারছিল, কোরবানির গরুর মতো রক্ত ছুটছিল, ভিডিওতে দেখেছি। রায়হান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে রইল, নিচে চোখ নিচে নামিয়ে। তার শার্টেও রক্তের দাগ, তাজউদ্দিন সিদ্দিকীর সাদা পাঞ্জাবিতেও। শায়না জানালার কাঁচের এ পাশে গিয়ে থামল। ওপাশে তাজদার সিদ্দিকী শুয়ে আছে, পেট অবধি শরীরটা সাদা ব্যান্ডেজে মুড়িয়ে রাখা, মুখে অক্সিজেন মাস্ক। সে সেদিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। ভেতরটা কেমন ভেঙে পড়ল ঝুরঝুর করে। এত কোলাহল, এত ভিড়, এত মানুষের মধ্যে সে কান্না করতেই ভুলে গেল। গালের মধ্যে পানির দাগগুলো ঘন হতে লাগলো শুধু। তাজদার সিদ্দিকী আর তার সংসারটা এখনও অমীমাংসিত। পাহাড় সমান অভিযোগ আর দায়গুলো না চুকিয়ে এভাবে হাসপাতালের বেডে শুয়ে তাজদার সিদ্দিকী ভালো করেনি। বুক ফুলিয়ে আঙুল তুলে সর্বদা নিজের সপক্ষে লড়ে যাওয়ার ডিফেন্ডারকে এত সহজে হার মেনে নেওয়া মানায় না। এই সংসার সমরাঙ্গনে সে যেমন একা জিততে পারে না, তেমন শায়না মমতাজও নয়। হার জিত সমান সমান হওয়া চাই। কতগুলো লেনা দেনা বাকি, চাওয়া পাওয়া বাকি। সংসার নামক উপন্যাসের গোটা গোটা কতকগুলো পৃষ্ঠায় কলমের কালি পড়া বাকি। এভাবে হার মেনে নিলে বিপক্ষ দল না জিতে খুব বাজেভাবে হেরে যায়, সেটা তাজদার সিদ্দিকীর মতো মানুষ এত সহজে ভুলে গেলে চলবে না। আনিস এসে রায়হানকে বলল, রায়হান ভাই, বড় মুখে নিয়ে আসো। তখন থেকে বেশি ছুটাছুটি সেই করেছে। রায়হান, তৌসিফ সবাই অমনভাবে রক্ত ছোটা দেখে তখন থেকেই স্তব্ধ হয়ে আছে। তাদের চোখের সামনে এত বড় ঘটনা ঘটে গেল, তারা সেটা বুঝে উঠতে পারছিল না। আনিস তখন থেকে দৌড়ের ওপরে আছে। তাজদারকে সেই অ্যাম্বুলেন্সে তুলেছে, তাই তার শার্টের অবস্থা আরও ভয়ঙ্কর। রোশনারা যেতেই তাসনুভা তাকে ডেকে বলল, আনিস ভাই, আপনি দয়া করে শার্টটা পাল্টে নিন, ওটাতে খুব জঘন্য দেখতে লাগছে। আনিস নিজের শার্টের দিকে তাকিয়ে অবাক চোখে তাসনুভার দিকে তাকিয়ে বলল, তোমার কাছে শার্ট আছে? আশ্চর্য, আমি কি এখানে শার্ট বেচতে এসেছি? তাহলে আমি এখন শার্ট কোথায় পাবো? অহেতুক কথাবার্তা বলার আগে 10 বার ভাববে। কাটকাট গলায় জবাব দিয়ে আনিস সরে পড়ল। শায়নাকে আর রোশনারাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। রোশনারা ছেলের অমন অবস্থা দেখে করুণ সুরে কেঁদেই উঠলেন। রায়হান বলল, এখন কেঁদে লাভ নেই, সুস্থ থাকলে তোমাদের মা ছেলের তামাশার শেষ থাকে না। এখন কেঁদে মাথা নষ্ট করবে না। ঝিমলি তাকে চোখের ইশারায় বলল চুপ থাকতে। মা তার ছেলের এই অবস্থা দেখে কাঁদবে না? আশ্চর্য। ঝিমলি তার এক খালার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে চলে এসেছে খবরটা শুনে। ওদের মধ্যে কথাবার্তা চলছিল। ঠিক তখনই শায়নার চারপাশে আলতো করে চোখ বুলিয়ে সবার অগোচরে তাজদার সিদ্দিকীর একটা আঙুল ধরল। ঠান্ডা আঙুলটা ধরতেই সাথে সাথে ওর গোটা শরীরটা কেঁপে উঠল। এতক্ষণ কষ্ট করে চোখে ধরে রাখতে চাওয়া জলগুলো এবার অবিরত গড়িয়ে পড়তে লাগলো। সে আঙুলটা শক্ত করে ধরে রাখল। এমন পরাজয় সে তার চরম শত্রুরও চায় না। সেখানে তাজদার সিদ্দিকী তার পরম। হাসপাতালের আলো ম্লান। সময় রাত 12টা। তাজদারের অস্ত্রোপচার শেষ, কিন্তু চিকিৎসকরা একে অপরের দিকে তাকাচ্ছিল, চোখে উদ্বেগ অবসাদ নিয়ে। রেজাল্ট এখনও সন্তোষজনক নয়। মহিষের আঘাত কানে, গলায় আর বুকে এমন মারাত্মকভাবে প্রবেশ করেছে যে চিকিৎসকরাও ভরকে গেছে। রক্তপাত থেমেছে, কিন্তু অসহায় দেহের কাঁপুনি রোগীর পরিবারের কাছে সহ্য করার মতো না। বাইরে সবাই অপেক্ষমান।
শায়না মাথা ফেলে রেখেছে তার বড় বোনের কাঁধে। কিছুক্ষণ আগেই সে বমি করেছিল, এখনও পর্যন্ত কিছুই খায়নি। ধরতে গেলে আজ সারাদিন সে খালি পেটে খেয়েছে আর তারপর বমি করেছে। তাজদারের মামারা বলেছিল ওকে বাড়ি পাঠিয়ে দিতে, ও অসুস্থ হয়ে পড়লে সমস্যা। এত দুশ্চিন্তা নেওয়াটাও ঠিক না, কিন্তু শায়না যেতে চাইছিল না। আনিসও বলল ও থাকুক, অস্ত্রোপচার শেষে চলে যাবে। সবাই আতঙ্ক মুক্ত হতে চেয়েছিল, কিন্তু ডাক্তাররা সন্তোষজনক কোনো বার্তা দিতে পারল না। তাজদার সিদ্দিকীর জ্ঞান ফিরলেই তখনই তারা পরবর্তী পদক্ষেপ নেবে। অপেক্ষার সময় আরও দীর্ঘতর হয়ে উঠল। সময়টা চক্রের মতো ঘুরে বেড়াচ্ছে। তাজদারের জ্ঞান ফেরার আশায় এতগুলো মানুষ সেখানে বসেছিল রাতভর। সবার রীতিমতো খিদে পেয়ে বসেছে। নাস্তাগুলো সব ঠান্ডা হয়ে আছে, কেউ খেতে চাইছে না। আশরাফ আনিস সবার জন্য ভাত এনেছে, কিন্তু কারো খাওয়ার রুচি নেই। রায়হান ধমকে বলায় তিতলি, তৌসিফ, শাওন আর তাসনুভা একসাথে বসে খাওয়া শুরু করলো। তাসনুভা হাঁসের ডিম আর মাংস দেখে নাক সিটকে বলল, আনিস ভাই, আমি আসলে হাঁসের মাংস, হাঁসের ডিম কোনোটাই খাই না। আনিস তার কথা শুনে সবার সামনে লজ্জায় পড়ে গেল। তৌসিফ চোখ রাঙিয়ে তাকালো তাসনুভার দিকে। তাসনুভা তার চোখের চাহনি দেখে চুপসে গেল। আনিস একটু পর অবিচল ভঙ্গিতে বলল, না খেলে ফেলে দাও, এত রাতে বিরিয়ানি পাওয়া যাবে না। কথাটা সে একটু রেগে স্পষ্টভাবেই বলল, কাউকে সমীহ করে কিংবা মৃদু ভঙ্গিতে বলার দরকার মনে করেনি। সময়টাই এমন, শান্তভাবে কথা বলা যাচ্ছে না। তাসনুভা কণ্ঠে খুব চাপিয়ে বলল, আমি কি বিরিয়ানি চেয়েছি আপনার কাছে? রায়হান ওপাশ থেকে গর্জে উঠে বলল, নুভা কি হয়েছে? তাসনুভা বকানি খেয়ে আনিসের দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকালো। এই ছেলেটার কারণেই তাকে বকানি খেতে হয়েছে। আনিস অন্যদিকে তাকিয়ে ভাবুক হয়ে কি যেন ভাবছিল। তাসনুভার দিকে চোখ পড়তেই তার কপাল ভাঁজ হয়ে এলো। এই মেয়ের সমস্যা কি? এভাবে তাকিয়ে আছে কেন? সে এত রাতে বিরিয়ানি কোথায় পাবে? তাসনুভা ডিম মাংস দিয়েই ভাতটা খেলো জোরপূর্বক। অবশ্য বেশ ভালো করেই খেয়েছে, কারণ তারও খিদে লেগেছিল। বড়রা বলাই আনিস, আশরাফ, রায়হানও খাওয়া দাওয়া শেষ করে নিল। দাঁড়িয়ে বসে যে যেভাবে পারল। শায়নার একদম খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ঝিমলি তাকে জোরপূর্বক 2-3 লোকমা খাইয়ে দিল। ভাতগুলো শায়না গিলতে পারছিল না। এতটাও কঠিন পরিস্থিতি তার জীবনে কখনো আসেনি যখন তার ভাত গিলতে কষ্ট হয়েছে। আজ ভাতের দানাগুলোকেও তার আপদের মতো লাগছে। সবার চোখে মুখের বেহাল দশা, এত ছুটাছুটি, দুশ্চিন্তা, সামনে কি হবে তা নিয়ে নানান কল্পনা জল্পনা। তাজদারের জ্ঞান ফিরছে না। ডাক্তার জানালো সকাল 7টার মধ্যে জ্ঞান না ফিরলে। তাজদারের মামারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হবে তাকে। এখানে বসে থেকে লাভ নেই। সবাই যাও একটু স্বস্তিতে ছিল, শান্ত হয়ে বসে আরাম করছিল, কিন্তু ডাক্তারের কথা শুনে আবারও কান্নার রব উঠে গেল। রোশনারাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি কেউ। তাকে ওভাবে কাঁদতে দেখে সবাই চুপ হয়ে গেছে। শায়না মুখ লুকিয়ে রেখেছে মায়ের কাঁধে। গোটা একটা রাত সবার হাসপাতালের বারান্দায় কেটে গিয়েছে। তবে সুসংবাদ শোনা গেল। ফজরে আজানের একটু পরপরই ডাক্তাররা জানালো রোগী রেসপন্স করেছে। তাজদারের মামারা তারপর সব বন্দোবস্ত করে ফেলেছে। এখানে চিকিৎসা করাবে না তারা। তাজদারের সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছে রোশনারা। রায়হান ডাক্তারকে বলে কয়ে নিয়ে গেল। ডাক্তারকে বলল, চোখ মেলেছে, কথা বলতে পারবে? ডাক্তার বলল, না, এই মুহূর্তে তার কথা না বলাটাই ভালো। হুঁশ যেহেতু এসেছে, চোখও মেলবে। কিন্তু আপনারা প্লিজ রোগীর সামনে কান্নাকাটি করবেন না, ভিড় জমাবেন না। শুধু তার ওয়াইফকে রাখুন। আর উনি কে হন? মা। তাহলে ওনাকে একাই যেতে দিন। রোশনারা একাই গেল। ছেলের হাত আর শরীরটা আলতোভাবে হাত বুলালো কাঁদতে কাঁদতে। রায়হান পেছন থেকে বলল, এখানে কাঁদা যাবে না, চলো। ও কান্নার শব্দ শুনতে পেলে সমস্যা হবে। রোশনারা শুনতে চাইল তার কণ্ঠ। তিনি ধীরে ধীরে ডাকলেন, তাজ। মা ডাকছে, শুনতে পাচ্ছ? একটা নার্স আশেপাশেই ছিল। সে বারবার সাবধান করছে না ডাকতে। কণ্ঠনালী মারাত্মকভাবে জখম হয়েছে। ব্যথায় কথা বলার মতো অবস্থা নেই। নিয়ে যাওয়ার আগ মুহূর্তে বেলা 11টার দিকে তাজদার হালকা পাতলা চোখ মেলেছে। শ্বাস প্রশ্বাস তখনও ভারী, উঠছে আর নামছে। চোখের পাতা ভার, উঠছেই না কোনো মতে। যতটুকু উঠছে ততটুকুতে সবাইকে দেখছে কিনা কে জানে। তবে ঠোঁট নড়ছে, কি বলতে চাইছে কেউ বুঝতে পারছে না। রোশনারা তার মুখের সামনে গিয়ে বলল, তোমার বুড়ো মাকে এত কষ্ট দিও না, আমি তোমাদের জন্যই তো বাঁচি। আমার কোলে ফিরে এসো বাবা। তাজ, আমাকে চিনতে পারছো? তোমার মা। তাজদার সিদ্দিকী ঠোঁট নাড়ালো।
রায়হান তার মাথায় আলতো করে হাত বুলাচ্ছে। তাজউদ্দিন সিদ্দিকীও এলো সেখানে। ছেলেকে দেখে তিনি বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না সেখানে। রায়হান তাজদারের মুখের কিছুটা কাছে কান পেতে শুনল সে রওশনারার প্রশ্নের জবাব দিতে চাইছে। রওশনারা বললেন, ও রায়হান, ও আমাকে চিনতে পারছে? আশ্চর্য, চিনতে পারবে না কেন? তাজদার তখনই কিছু একটা বলছে। রায়হান শুনল, মা মা এই ধরনের কিছু একটা শব্দ হচ্ছে। রওশনারা একটু স্বস্তি পেল রায়হানের মুখে কথাটা শুনে। রায়হান নিয়ে গেল ওনাকে। তাজদারকে এখনই নিয়ে যাওয়া হবে, সবাই তাড়াহুড়ো করছে বাইরে। সাথে মহিলাদের মধ্যে কে যাবে এটা নিয়ে বিস্তার আলাপ আলোচনা চলছে। শায়নার কথা উঠতেই তাজদারের মামা খালারা সরাসরি বলে দিল, বউ নিজেই অসুস্থ, ও কিভাবে দেখাশোনা করবে? শায়না যেতে পারবে বলার পরেও ওনারা রাজি হলেন না। সুস্থ সরল মানুষ দরকার। শেষমেশ রওশনারা তিতলি তাসনুভাকেই পাঠানোর সিদ্ধান্ত পাকাপোক্ত হলো। তাসনুভা শায়নার উদ্দেশ্যে বলল, ইউজলেসদের কাজ নয় রোগীর সেবা করা। শাওন পাশ থেকে বলল, ও তো যাবে বলল। আনিস বলে উঠল, ইউজলেস? ও নিজে অসুস্থ, তার উপর ওর বরের এমন অবস্থা, ও নিজেকে সামলেছে, এটাই তো বেশি। ইউজলেস কাকে বলছো? কথা বলার আগে তুমি ভাববে না? তাসনুভা দাঁত কটমট করল। এদের জন্য কোনো কথাও দেখছি বলা যাবে না। আমার ভাইয়ের এমন পরিস্থিতিতে আমার ভাইয়ের বউকে আমি যা ইচ্ছে বলবো। শাহিদা বেগম বললেন, আনিস এদিকে আয়। আনিসকে টেনে নিয়ে গেলেন উনি। থাক, বাদ দে, ওর ভাইয়ের এই অবস্থা, তাই রাগের বসে বলেছে, বাদ দে। আনিস নিজের মেজাজ সামলে একবার শায়নার দিকে তাকালো। নিজের বোনটার জন্য তার মায়া হচ্ছে। সে শায়নার কাছে গিয়ে বলল, এদিকে আয়। শায়না তার পিছু পিছু গেল। আনিস তাকে তাজদারের সাথে দেখা করার সুযোগ করিয়ে দিল। তাজদার সিদ্দিকীর চোখ দুটো আগের মতো, পুরোপুরি বন্ধ না, আবার খোলাও না। বুক ধীরে ধীরে ওঠানামা করছে। শায়না তার সামনে গিয়ে দাঁড়ালো। আনিস বাইরে দাঁড়িয়ে আছে। শায়না একবার দরজার দিকে তাকিয়ে তাজদারের আঙ্গুলটা আবারও ধরল, মুখের দিকে একটু ঝুঁকে। তাজদারের চোখের পাতাটা একটু নড়ে উঠল, ঠোঁটটাও। শায়না আলতো করে তার মুখের পাশের ব্যান্ডেজে কাঁপা হাতে ছুঁয়ে বলল, আমার কথা শুনছেন? তাজদার সিদ্দিকী চোখের পলক ফেলল আস্তে করে। শায়না তার দেখে নিজেকে সামলে নিয়ে বলল, আপনার কি বেশি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? আমি যাই আপনার সাথে? ওরা আমাকে নিয়ে যাচ্ছে না। আমি যেতে চাইছি, কিন্তু ওরা কথা শুনছে না। বলতে বলতে শায়না করুণ সুরে কেঁদে উঠে নিজেকে আবারও সামলে নিল। তাজদার কিছু বলতে যাচ্ছে, বাইরে সবাই কথা বলছে, শায়নাকে বেরিয়ে আসতে বলছে। শায়না তার কানটা তাজদারের একটু সামনে নিয়ে গেল, কি বলতে চাইছে সেটা শোনার জন্য। কি বলছেন? শুনতে পাচ্ছি না। কোথায় কষ্ট হচ্ছে বলুন? তাজদারের ঠোঁট নড়ছে ক্রমশ। গলার ভেতর থেকে আওয়াজটা বেরিয়ে আসতে খুব কষ্ট হচ্ছে। শেষে হিসহিসিয়ে একটা শব্দ বের হলো, আর শায়নার কানে সেটা যেন সরি হয়ে বেজে উঠল। শায়নার বুক ভেঙে পড়ল। অজান্তেই চোখ থেকে অগণিত অশ্রু ঝরে পড়ল। সে হিসহিস করে উঠে তাজদারের বুকের ওপর আলতো করে হাত রাখল। এভাবে কেন বলছেন? কোথায় চলে যাচ্ছেন সরি বলে? আমি সরি? আপনি কেন সরি বলছেন? আমি সরি, খুব সরি। আপনি আমার কাছে ফিরে আসুন। আমাদের সংসার হয়নি। বাচ্চা, আমাদের বাচ্চাকে দেখবেন না? ওটা আপনারই। আম্মা, আম্মা রে, আম্মা। এলোমেলো হয়ে মাকে ডাকাডাকি শুরু করলো সে। তার দম বন্ধ হয়ে এলো। নিঃশ্বাস না ফেলতে পারছে না নিতে পারছে। মনে হচ্ছে পৃথিবীটা ধসে পড়ছে, সব ভেঙে চুরে ছারখার হয়ে যাচ্ছে। তার সামনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এতদিন সে কিচ্ছু হারায়নি, কিন্তু আজ সব শেষ হয়ে যাচ্ছে, সব হারিয়ে ফেলছে সে। তার ডাক শুনে শাহিদা বেগম ঢুকে এসে তাকে ধরল। শায়না মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। যে কান্নাটা কাল রাত থেকে কেউ একবারও দেখেনি, তা আজ সবাই স্তব্ধ হয়ে দেখল। কেউ তার কান্নার উৎস খুঁজে পেল না। আনিস শাওন এসে তাকে বাইরে নিয়ে গেল। শায়না তার বড় আপাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার গলা বসে যাচ্ছে, কণ্ঠ আটকে যাচ্ছে। মনে হচ্ছে কণ্ঠনালীতে কোনো ধারালো অস্ত্র বসে গেছে। সবাই সরুন, সবাই সরুন। মানুষের ভিড় ছিঁড়ে স্ট্রেচারে করে তাজদার সিদ্দিকীকে ধীরে ধীরে বাইরে আনা হলো। শায়না বোনের কাঁধ থেকে মাথা তুলতেই একবার তাকালো তার দিকে। নিয়ে যাওয়া হচ্ছে হাতের নাগালের বাইরে, চোখের আড়ালে। চারপাশে কান্নার রোল বয়ে উঠল। শায়না বোনকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও সে তাজদারকে ঢাকায় নিয়ে যাওয়ার পর শায়নাকে নিয়ে সবাই বাড়ি ফিরে গেল। বারান্দায় একটা বালতিতে আনিসের ওই শার্টটা পানিতে চুবিয়ে রাখা ছিল। সম্ভবত সেটা আনিসই রেখেছিল। ওটার দিকে শায়না কিছুক্ষণ নীরবে তাকিয়েই রইল।
শার্ট হতে ধীরে ধীরে রক্ত ছড়িয়ে পড়ছে পানিতে। মনে হচ্ছে এক বালতি রক্ত বালতিতে ভরে রেখে দিয়েছে কেউ। শাহিদা বেগম সেটা দ্রুত সরিয়ে ফেলল সেখান থেকে। সাবরিনা শায়নাকে ভেতরে নিয়ে গেল, বোরখা ছাড়িয়ে নিয়ে বলল, তুমি হাত মুখ ধুয়ে শুয়ে থাকো কিছুক্ষণ, আমি গিয়ে রান্না বসাই। শায়না বিছানায় বসে রইল। ফোনটা নিজের অজান্তেই হাতে নিয়ে তাজদারের মেসেঞ্জারে পাঠানো ভিডিওটা দেখল সে। পুরোটা দেখতে পারল না অবশ্য, তার আগেই চোখ ঝাপসা হয়ে এলো। সে ঝাপসা চোখে তাজদারের প্রোফাইল পিকচারটাতে ক্লিক করল। সেই সাদা কালো ছবিটা এখনও দেয়া আছে, পেছনে কালো রঙের ব্যাকগ্রাউন্ড, নিচে একটা ভায়োলিন অবহেলিত হয়ে পড়ে আছে, গায়ে সাদা শার্ট, পিঠ কুজো করে বসে এক হাত উড়োতে রেখে আরেক হাতে থুতনি চেপে ধরে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এই ছবিটা দেখলে যে কেউ বলবে এই লোকটার শিরায় শিরায় অহংকার আর দম্ভ, অথচ আজ তার সব অহংকার দম্ভ লুটিয়ে পড়েছে হাসপাতালের বেডে। যে মানুষ নিজের যুক্তি দিয়ে 10 জনকে কোণঠাসা করতে জানে, তর্কে হারতে শেখেনি, সেই মানুষটা আজ জীবনের সামনে নিরুপায় আত্মসমর্পণ করেছে। কত সহজেই জীবন পাশা উল্টে দেয়, কত দ্রুতই মানুষকে পরাজিত করে ফেলে। ঢাকায় আনিস আর শাওন গিয়েছে ওই বাড়ির সদস্যদের সাথে। ওরা তাজদারের ব্যাপারে ঘন ঘন আপডেট জানাচ্ছে আশরাফ আর সাবরিনাকে। সবাই দুশ্চিন্তায় ভুগছে। পরিস্থিতি এমন একটা জায়গায় এসে থেমেছে যে মন কেমন কু গাইছে সবার। ভালো কিছু চিন্তা করার মতো খবর এখনও কানে আসেনি। পাড়াপড়শিরা দলে দলে আসছে খবর শোনার জন্য। ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে শুনে এক একজন এক এক কথা বলছে। ঢাকায় হাসপাতালের সাদা দেয়াল আর ফ্লোরের উপর ঝলমলে আলোয় শুধু নিস্তব্ধতা। আইসিইউ এর ভেতরে শুয়ে আছে তাজদার, চোখ দুটো শক্ত করে বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক, শরীরে নানা রঙের তারের মতো জিনিস। মেশিনের বিপধ্বনি শোনা যায় কান পাতলেই। চট্টগ্রামে রাত ভোর হওয়া অপারেশনের ধকল তার শরীরে এখনও স্পষ্ট। এখন শরীরটা ক্লান্ত যোদ্ধার মতো শুয়ে আছে। বাইরে পরিবারের মানুষজন বসে আছে উদ্বিগ্ন চেহারায়। আনিস তৌসিফ বরাবর খবর যাচাই করছে, ডাক্তারের পেছনে ঘুরছে। রোশনারা এক কোণে বসে চুপচাপ কাঁদছে, কান্না যেন থামাতেই পারছে না। রায়হান বারবার তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তার নিজের গলাও কেঁপে উঠছে কথার ফাঁকে। প্রতি ঘন্টায় ডাক্তার এসে পরীক্ষা করছেন, রিপোর্ট বেরোচ্ছে, ভেতরে ওষুধ চলছে, মেশিনের শব্দ কানে বাজছে বিপ বিপ শব্দে। ডাক্তাররা বলেছেন পরবর্তী 72 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনও তিনি সংকটমুক্ত নন। এদিকে ঢাকার আকাশে বিকেলের আলো ঢলেছে। হাসপাতালের জানালার ফাঁক দিয়ে সেই আলো ভেতরে এসে তাজদারের নিস্তেজ শরীরে পড়ছে। রোশনারা ছেলেকে এই অবস্থায় দেখে শান্ত থাকতে পারছেন না। শায়না তিতলিকে ফোন করে বলেছে পৌঁছে একবার ফোন করতে। তিতলির মনেই নেই সেই সব, সে মায়ের সাথে সাথে আছে। তাসনুফাও তৌসিফ আর শাওনের সাথে ছোটাছুটি করছে। দুপুরেই তার কয়েকটা বন্ধু বান্ধব এসেছে খাবার দাবার নিয়ে। কিছু খাওয়া হয়েছে, কিন্তু এখনও টিফিন ক্যারিয়ার পড়ে আছে। ঢাকার গুলশান 2 এলাকার রোড 71-এ তাজউদ্দিন সিদ্দিকের ফ্ল্যাট। হাসপাতালের বাইরে টানটান উদ্বেগে রাত কাটানো সহজ হচ্ছিল না, তাই সবাইকে ওখানে পাঠিয়ে দিল রায়হান। ফ্ল্যাটে পৌঁছে কারো মুখে কোনো কথা নেই। তিতলি জানালার কাছে বসে থাকলো। সামনে রাস্তা দিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলেই বুকটা যেন ধক করে উঠছে। তাসনুভা খালি পায়চারি করছে এদিক থেকে ওদিক, মাঝে মধ্যেই ফোন করে হাসপাতালের আপডেট নিচ্ছে। এরই মধ্যে শায়না ফোন করলো। সে একটু তাজদার সিদ্দিকীকে দেখতে চাইছে, কিন্তু তিতলি বলল তারা বাসায়। শায়নার মন খারাপ হলো। ভাইদের ফোনে কল যাচ্ছে না, সম্ভবত তাদের ফোনে চার্জ নেই। তৌসিফ আর শাওন বাসায় এলো রাত 12টার দিকে। তাসনুভা রান্নাবান্না করে রেখেছে তিতলিকে সাথে নিয়ে। রান্না খারাপ হয়নি, কিন্তু আনিস ঝাল কম খায়, তার জন্য রান্নায় বেশি তেল মরিচ ব্যবহার করতে পারে না শাহিদা বেগম। হাসপাতালে রাতের ভাত নিয়ে গিয়েছে তৌসিফ। শাওন বাসায় ঘুমিয়ে পড়েছে। সে এত ধকল আর নিতে পারছে না। আনিসের ঝাল খেতে কষ্ট হওয়ায় রায়হান ফোন করে তাসনুভাকে এক দফা বকে নিয়েছে। এত বড় মেয়ে এখনো ভালো করে রান্নাটা শিখল না। তাসনুভা বকনে খেয়ে রাগে ফুঁসছে। তিতলিকে বলল, আমার হাতের রান্না খেতে পেরেছে সেটা আনিসুজ্জামান সিদ্দিকীর সৌভাগ্য। ঝাল খেতে পারে না, ঢং। ভাই বোন সবকটা যত ঢং করতে জানে, জঘন্য। তিতলি ঘুম ঘুম চোখে বলল, এখানে আবার শায়নাকে ডাকছো কেন? তাসনুভা তাকে ধমকে বলল, জাস্ট শ্যাট আপ। কাল সব রান্নায় আরও বেশি করে মরিচ দেব।
বকাজা খাওয়ার খেয়ে নিয়েছি, দরকার পড়লে আরও খাবো, কিন্তু আনিসুজ্জামানের ঢং গুছিয়ে দেব। ন্যাকা, ঝাল খেতে পারে না। রাতে সায়না গোসল নেওয়ায় গায়ে হালকা জ্বরও এসেছে। শীতে সে কাঁপছিল। দাদিমা এসে জড়িয়ে ধরাতেই শান্ত হয়ে এলো। দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বেটা এত সহজে তোকে ছাড়বে না, আবার আসবে দেখিস। জাপটে জড়িয়ে ধরবে তখন আমার সোহাগীরে। সায়না ফুপানি আটকে রেখে জানতে চাইল, তোমার সাথে দাদা ভাইয়ের স্বভাব চরিত্র কতটুকু মিলছিল? একটুও না। ওই বুড়ো তো মরার আগের দিনও আমার সাথে ঝগড়া করেছে, জোর করে ওষুধ খাইয়েছিলাম বলে। সে কি গালি! আমি অন্য সময় হাসতাম, ওই দিন গালি শুনেও হেসেছে। মধুর মতো লেগেছিল গালিটুকু, কারণ আমি তো জানতাম ওই লোকটা আমার কাছে আর বেশি দিন নেই। তখন চাইলেই এই গালিটুকুও শুনতে পারবো না। সায়নার কণ্ঠরুদ্ধ, ক্ষীণ কণ্ঠে জানতে চাইল, তোমাদের সম্পর্ক কেমন ছিল? মা গো মা, সে কি মহব্বত ছিল আমাদের মধ্যে! জামাইয়ের সাথে ঝগড়া তো হবেই, তাই বলে মহব্বত কোনো দিন কমেনি। তোমার এখন কষ্ট হয় না? মনে পড়ে না দাদা ভাইকে? পড়ে, কিন্তু মানুষ চলে গেলে আর ফিরে তো আসে না। কতবার মাঝরাতে ঘুম থেকে উঠে কেঁদেছি। দুনিয়ায় এত এত মানুষ, ওই মানুষটা কোথাও নেই। তোর দাদা তো বুড়ো হয়ে মরে নাই, আমি মজা করেই বুড়ো ডাকতাম। 55 বছর বয়সে মারা গেছে। শক্ত সামর্থ্য ছিল তখনও, হুট করে রোগ দেখা দিল। তারপর আর বেশি দিন সময় নেয়নি, কথা বলতে বলতে মরে গেছে। সায়না নীরব হয়ে গেল। দাদিমা বললেন, ঘুমিয়ে পড়লি নাকি? সায়নার বুক ভার হয়ে গেছে, মনে হচ্ছে একটা পাথর উঠে বসেছে বুকের ওপর। দাদিমা তাকে নিজের দিকে ফিরিয়ে নিলেন। ছোটবেলার মতো করে বুকের সাথে জড়িয়ে ধরে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোর বুড়ো এত সহজে তোকে ছাড়বে না। ডাক্তারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফিরে আসবে। আরও কত মারামারি ফাটাফাটি বাকি। 1 বছরও তো যায়নি, সংসার কি এত সহজ রে? ফজরের নামাজের মোনাজাত শেষ করে সায়না ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়ালো। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। ভোরের কাক ডাকছে, প্রতিধ্বনি হচ্ছে চারপাশে। বাইরের শীতল হাওয়ার স্পর্শ তার গালে এসে লাগলো। কিছুক্ষণ পর সূর্যের আলো ধীরে ধীরে প্রকৃতিকে জাগাচ্ছে। সায়না ফোনের অপেক্ষায় ছিল, কিন্তু তিতলির ফোন না পেয়ে নিজেই ফোন দিল। তিতলি রিসিভ করলো না। বোধহয় এখনও ঘুম ভাঙেনি। কাল রাতে ওদের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। বেলা গড়ালো, প্রায় 1:30টার দিকে তিতলি ফোন করলো। ভিডিও কলে হঠাৎ তাজদার সিদ্দিকীর চেহারা দেখা গেল। কল রিসিভ হতেই তাজদার সিদ্দিকীকে দেখা মাত্রই সায়নার শরীরটা সামান্য কেঁপে উঠল। তাজদার সিদ্দিকীর নির্জীব মুখমণ্ডল, নিঃশব্দে ওভাবে শুয়ে থাকা সায়না মানতে পারছে না। আজ সত্যিটা স্বীকার করতে বাধা নেই। ছোটবেলায় তাজদার সিদ্দিকী যখন তাদের সঙ্গে এমন বাজে আচরণ করত, তখন সে মনে মনে তাকে অভিশাপ দিয়েছিল। অথচ আজ সেই একই মানুষটার জন্য সে আল্লাহর দরবারে 2 হাত তুলে কেঁদেছে, চোখ ভরা অশ্রু নিয়ে প্রার্থনা করেছে। সাপমোচন না হয়ে যাবে কোথায়? তার অভিশাপে উপরওয়ালা সেদিন তাজদার সিদ্দিকীর ওপর রুষ্ট হয়েছেন কি হননি সায়না জানে না, কিন্তু আজ তার প্রার্থনায় তিনি অবশ্যই খুশি হবেন। ফোনের ওপাশে তাসনুভার কণ্ঠস্বর ভেসে আসছে, ওকে ওখানে বসে বসে ঢং করতে বারণ করো। আনিসের কণ্ঠস্বরও শোনা গেল হঠাৎ, তোমার কথা শুনলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। তাসনুভার রেগে ফসফস করে বলল, এই যে আপনাকেই খুঁজছি, আপনার জন্য ভাইয়া আমাকে কাল। তৌসিফ এসে তাকে থামিয়ে দিয়ে বলল, তোর জন্য মেজো ভাই ঠিক আছে, তোর মতো বেয়াদবকে শায়েস্তা করতে পারে। আচ্ছা, সেবা করছি বকুনি খাওয়ার জন্য? শোনো, আমার ভাই আমাকে বকুনি দিক আর যাই দিক, তাতে এই বাইরের লোকদের কি? তৌসিফ চোখ রাঙিয়ে তাকালো। আনিস বলল, তুমি একটা কাজ করো, বাসায় চলে যাও, নইলে আমি একটা কাজ করতে পারি, তোমাকে এখানে অ্যাডমিট করিয়ে দেই, তোমারও চিকিৎসা প্রয়োজন। তিতলি ফোনটা নিয়ে সেখান থেকে চলে গেল। সায়নার চোখ মুখ দেখে তার কষ্ট হলো। বলল, ভাইয়াকে দেখেছ? সায়না দেখেছে, তবুও বলল, ভালো করে দেখিনি। তিতলি আবারও ব্যাক ক্যামেরা অন করলো। সায়নার হাত থেকে ফোনটা নিয়ে নিল দাদিমা। বাইরে নিয়ে গিয়ে তাজদারের দাদিমাকে ডাকলো, শাহেদা বেগমকে ডাকলো। দেখো দেখো, লন্ডনওয়ালাকে দেখো, ওভাবে চুপচাপ শুয়ে থাকলে মানায় বেটাকে? আহা আহা, 2 দিনের মধ্যে কেমন চুপসে গেছে। আনোয়ারা বেগম নাতিকে দেখে চুপ হয়ে গেছেন। তার ভাইটার ওপর কত ঝড় যাচ্ছে, নইলে সে তো চুপ করে শুয়ে থাকার মতো ছেলে নয়। সবাই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে তাজদার সিদ্দিকীকে দেখছে, এক একজন এক এক মন্তব্য করছে।
শায়না সবার পেছনে দাঁড়িয়ে ফাঁকফোকর দিয়ে তাজদার সিদ্দিকীকে দেখল। তার কৌতূহলী মন প্রশ্ন করল, ওই চোখ দুটো যখন খুলবে তখন কি একটিবার শায়না মমতাজকে দেখতে চাইবে? আনোয়ারা বেগম শায়নাকে নিয়ে যেতে চাইল। শাহেদা বেগম বললেন, ওই ঘরে গেলে ওর কষ্ট আরও বাড়বে, জামাই আসুক, একসাথে যাবে। আনোয়ারা বেগম তাই আর কিছুই বললেন না। কথাটা মিথ্যে নয়, যদিও পরে ওই বাড়ির সব মানুষই একে একে ঢাকায় চলে গিয়েছে, কিন্তু শায়নাকে নিয়ে যাওয়ার কথা কেউ বলেনি। শাহেদা বেগম আশ্চর্য হয়ে গেছেন। ওই বাড়িতে যেতে দেয়নি বলে গোটা পরিবার ঢাকায় চলে যাওয়ার সময় বউটাকে নিয়ে যাবে না? একবার বলবে তো অন্তত। তার মেয়েটাকে তো পর করেই রাখলো। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। পরে জানা গেল রোশনারা তাজউদ্দিন সিদ্দিকী চাননি শায়না সেখানে যাক, কারণ শায়নার খাওয়া দাওয়ায় এত অনীহা বেড়ে গেছে যে তাকে 3 বেলা এত যত্ন করে তোষামদি করে খাওয়ানোর মানুষ ওখানে নেই। তার উপর তাদের ছেলে প্রাণেপণে লড়ছে হাসপাতালের বেডে। কথাগুলো শুনে শাহেদা বেগম আফসার সাহেব খুব ক্ষেপে গিয়েছিলেন। পরে পরিস্থিতির চাপে পড়ে চুপ হয়ে গিয়েছিলেন। তাদের বলে একটা, বুঝে বসে আরেকটা। আনিস অবশ্য বলল, ওরা না চাইলে ওখানে যাওয়ার দরকার নেই। ও তাদের সেবা করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়লে ওকেই সবাই কথা শোনাবে, আরও অশান্তি পারবে। তার চেয়ে ভালো ওদের ছেলেকে ওরা সুস্থ করুক, আমাদের মেয়ে আমাদের কাছে থাকুক। শাহেদা বেগম তখন বললেন, এ কেমন কথা আনিস? জামাইয়ের এমন দিনে বউকে তো পাশে লাগে। ওরা মেয়েটাকে নিয়ে গেল না, এ তো ভারী অন্যায় হলো। কয়েকটা মাস পেরিয়ে গেছে ইতিমধ্যে। শীত চলে এসেছে প্রায়। এবার শুরুর দিকে শীত এতটা প্রখর, মাঝামাঝিতে কি হবে ভেবেই কুল পাচ্ছে না সবাই। দাদিমা মাজেদা বেগম পুকুর থেকে গোসল করে এসে উঠানে এসে মোড়া নিয়ে বসলেন। পুকুরের পানি অতিরিক্ত ঠান্ডা। ঠকঠক করে কাঁপছেন তিনি। কাঁপতে কাঁপতে মেজ ছেলে আর ছোট ছেলের বউদের বকছেন, তাদের মুরগিগুলোর নখ কেন কেটে দেয় না। বক বক করছেন এই বলে, দেখো তো কাণ্ড, মাটিতে কুড়ে ফেলেছে, যেদিকে যাচ্ছে সেদিকে। একটা চিকন মতো লাঠি নিয়ে বসেছেন তিনি। মুরগি দেখলেই সেটা নেড়ে তাড়াচ্ছেন। এই উঠানে তিনি দিনের মধ্যে 4-5 বার ঝাড়ু দেন। শাহেদা বেগম বারণ করলেও শোনেন না। পিঠ কুঁজো হয়ে গেছে, তবুও বাড়তি কাজ করার স্বভাব যায় না। সাবরিন একটা বালতি এনে উঠানে থামল। আজ তার শাশুড়ি ধোয়া মোছা করছে। ছাদ ভর্তি হয়ে গেছে কাপড়ে। উঠানে শুকাতে দিতে হবে। দিনটা শুক্রবার। শাওন, আনিস, আশরাফ সবাই জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবারে বাড়ি ভর্তি লোকজন থাকে, চাকরিজীবী মানুষজন বাড়িতে থাকে, তাই সবাই মিলে পুকুরে গোসল করে। তারা 3 ভাই গোসল করে এসে রশিতে ভেজা কাপড় ঝুলিয়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। শায়নাকে ডেকে আতর খুঁজছে, কেউ টুপি খুঁজছে, কেউ লোশন আর ভ্যাসলিন খুঁজছে, কেউ চিরুনি খুঁজছে। শাহেদা বেগম তা শুনে ছেলেদের বকছেন, বিয়ে দিয়ে ফেলেছিস, তারপরেও ওকে খাটাচ্ছিস বাপ ছেলেরা মিলে। সাবরিনা হাসছে শাশুড়ির কথা শুনে। সে কাপড় শুকাতে না দিয়ে চলে এসেছে। ফ্রিজ থেকে পায়েস বের করেছে। জুমার নামাজে যাওয়ার আগে সবাই হালকা মিষ্টি খায়। শায়না সবার জিনিস খুঁজে দিয়ে বাইরে বেরিয়ে এলো। গায়ে একটা সাদা সালোয়ার কামিজ। চুল থেকে তোয়ালে খুলতে খুলতে দাদিমাকে ডাকলো, কোথায় তুমি? তেল রোদে রেখেছি, গলে গেছে, এখন মাখবে নাকি পরে? দাদিমা সেই প্রশ্নের জবাব না দিয়ে তাকে ডাকলেন, মাথায় কাপড় দিয়ে এদিকে আয় তো, তোর মা সুই কিনতে চেয়েছে, এই ব্যাটা সুই এনেছে। শায়না কাঁধ থেকে ওড়নাটা নিয়ে মাথায় তুলল। কয়েক পা হেঁটে সামনে যেতেই দেখল একটা ফেরিওয়ালা। দাদিমা তাকে ডাকলেন। শায়না নিজেকে ঢেকে ঢুকে গেলেন দাদিমার পেছনে। দাদিমা সুই সুতোগুলো নিয়ে শায়নাকে দেখালো। শায়না সুই সুতো দেখে শেষে বলল, কত টাকা? চুল দেন আপা। চুল নেই, কত টাকা বলেন? দাদিমা হেসে উঠে ফেরিওয়ালাকে বলল, লন্ডনওয়ালার বউ, টাকা বেশি করে চেয়ে নাও। শায়না চোখ গরম করে তাকালো। দাদিমা হাসছেন। শায়না দাদিমাকে হাসতে দেখে ফেরিওয়ালাকে বলল, এই বুড়ির পাকা চুল আছে অনেক, এগুলো হবে? দাদিমার মুখের হাসি মিলিয়ে গেল। তারপর সেই ঠোঁটে আবারও হাসি ফুটল যখন দেখল সিদ্দিক বাড়ির মূল রাস্তা ধরে একটা কালো মতো কার এসে থামল উঠানে এসে। পরপর আরও 2টো গাড়ি এসে থামল তার পেছনে। শাহেদা বেগম পেছন থেকে হাই হাই করে উঠলেন, তুই এই অবস্থায় ওখানে কি করছিস শানু? তোর শ্বশুর বাড়ির লোকজন আসছে আজ।